গালাগালি ছাড়াও মাঝে মাঝে বিএনপির লোকেরা ইন্টারেস্টিং কমেন্ট করে আমার প্রোফাইলে। আজকে ইন্টারেস্টিং কমেন্ট করেছে। এটা হইতেছে এটা একটু ভুলভাল আছে বানান টানানে, যাই হোক পড়ি আর কি। সে কইতেছে বিএনপির বেশিরভাগ ভোট গ্রাম অঞ্চলে, যারা টক শো তেমন দেখে না, দেখলেও আপনি যেভাবে এক্সপ্লেন করেন সেভাবে চিন্তা করে না। তারা জানে দুইটা পক্ষ, বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। ভোট হয় বিএনপি অথবা আওয়ামী লীগ, এর বাইরে কোনো অপশন এখনো পর্যন্ত তাদের কাছে এখনো নাই। কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলোকে, এগুলা নির্বাচনও করে দীর্ঘদিন ধরে, কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয়, কেমনে জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বুঝার অভাব যে এই দলগুলোর মধ্যে আছে, তাই মন্তব্য থেকে স্পষ্ট। তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে, চক্ষু খুলে যাবে, চক্ষু মুইটা ঘুমায় ওরা। আজ এমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরা হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে। আমি এই কাজটা হাসিনা পর থেকে করতেছি, আজ যা দেখাবো তা হইতেছে স্যাম্পল। ভাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুড় তত্ত্ব কইয়া দিতেছি, আজকে খুবই সামান্য কব। নির্বাচনে আসল খেলা পরে শুরু হবে, টের পাইবেন। আজ শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো, কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। আপনারা জানেন কি যে সিলেট সদরে যেই দল জিতে সে দল সরকার গঠন করে। সবাই কইতো সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে, এই জন্য রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে। কথাটা অবশ্য পুরাপুরি সত্য না, কারণ 1986 সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তো স্বতন্ত্র প্রার্থী তো সরকার গঠন করে না। যাই হোক, তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন, মাত্র কয়েকটা 85টা আসন, এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন, গ্যারান্টেড। এই 85টা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা। সে আসনগুলা কোনগুলা, এটাই হইতেছে আজকের স্যাম্পল। তবে আমি বুঝাই দেব যে কেনই বা বলতেছি এই 85টা আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন। এই আসনগুলো কোনগুলা আসেন সেটা আবার দেখি। বাংলাদেশের শহর আর নগরের সিটগুলা এই 85টা আসন। তাহলে নগরের সিটগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন? সিটি কর্পোরেশন আছে যেই সিটে, পৌরসভা আছে যেই সিটে, এছাড়া সংসদীয় আসনগুলোর একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির, যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে। এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে, শহর বা নগরের আসনগুলোর মতো এগুলো আচরণ করে। এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগরায়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো। আমি 3টা ভাগে তালিকাটা উপস্থাপন করতেছি। 1 নাম্বার, এটা পাশে লিখে দেন, পূর্ণাঙ্গ নগর আসন, যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। 2 নাম্বার, পৌরসভা কেন্দ্রিক আসন, যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত। 3 নাম্বার, মিশ্র প্রকৃতির আসন, যেখানে উল্লেখযোগ্য শহর বা পৌর এলাকা থাকলেও একটা বড় অংশ গ্রাম নিয়ে গঠিত। তাইলে আমরা আসনগুলো এবার একটু বুঝে দেখি কোনটা কোনটা। 1 নাম্বার, পূর্ণাঙ্গ নগর আসন, যেগুলো সিটি কর্পোরেশন ভিত্তিক। এই আসনগুলো প্রায় সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত। ঢাকা বিভাগে যেমন ধরেন ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6, ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 11, ঢাকা 12, ঢাকা 13, ঢাকা 14, ঢাকা 15, ঢাকা 16, ঢাকা 17, ঢাকা 18, গাজীপুর 2, নারায়ণগঞ্জ 5। এইগুলো হইতেছে ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসন। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম 9, চট্টগ্রাম 10 এবং চট্টগ্রাম 11। রাজশাহী বিভাগ, রাজশাহী 2, খুলনা বিভাগ, খুলনা 2, সিলেট বিভাগ, সিলেট 1, বরিশাল বিভাগ, বরিশাল 5, রংপুর বিভাগ, রংপুর 3, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ 4। মোট পূর্ণাঙ্গ নগর আসন যা সিটি কর্পোরেশন এলাকা, এটা 26টা। এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন, এটা মূলত জেলা শহর ভিত্তিক। এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হইল সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা। ঢাকা বিভাগে যেমন নরসিংদী 1, টাঙ্গাইল 5, কিশোরগঞ্জ 1, মানিকগঞ্জ 3, মুন্সিগঞ্জ 3, রাজবাড়ী 1, মাদারীপুর 2, শরীয়তপুর 1, ফরিদপুর 3। চট্টগ্রাম বিভাগে কুমিল্লা 6, ব্রাহ্মণবাড়িয়া 3, চাঁদপুর 3, নোয়াখালী 4, ফেনী 2, লক্ষ্মীপুর 3, কক্সবাজার 3। রাজশাহী বিভাগ বগুড়া 6, পাবনা 5, সিরাজগঞ্জ 2, নওগাঁ 5, নাটোর 2, চাঁপাইনবাবগঞ্জ 3, জয়পুরহাট 1। খুলনা বিভাগ যশোর 3, সাতক্ষীরা 2, বাগেরহাট 2, কুষ্টিয়া 3, ঝিনাইদহ 2, চুয়াডাঙ্গা 1, মেহেরপুর 1, নড়াইল 1, মাগুরা 1। সিলেট বিভাগ সুনামগঞ্জ 3, মৌলভীবাজার 3, হবিগঞ্জ 3। বরিশাল বিভাগ পটুয়াখালী 1, ভোলা 1, পিরোজপুর 1,
ঝালকাঠি 2, বরগুনা 1। রংপুর বিভাগ দিনাজপুর 3, গাইবান্ধা 2, কুড়িগ্রাম 1, নীলফামারী 2, লালমনিরহাট 3, পঞ্চগড় 1, ঠাকুরগাঁ 1। ময়মনসিংহ বিভাগ জামালপুর 5, শেরপুর 1, নেত্রকোনা 2। মোট পৌরসভা কেন্দ্রিক আসন 50টা। মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না, শহর এবং গ্রামের সমন্বয়। এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর 1 যেটা, এটা কালিয়াকৈর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। গাজীপুর 3, এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। নরসিংদী 2 আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। নারায়ণগঞ্জ 4 আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে গঠিত। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম 8, এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত। রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান এই 3টা পার্বত্য জেলার আসনগুলা সদর পৌরসভা থাকলেও এলাকা গ্রামীণ এবং পাহাড়ি। খুলনা বিভাগে খুলনা 3, এটা খালিশপুর শিল্পাঞ্চল এবং দিঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত। মোট মিশ্র প্রকৃতির আসন হইতেছে 9টা। সব মিলায় নগর, পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন 85টা। তো আসেন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল, আর এই ফলাফলটা সরকার গঠনে ভূমিকা রাখছিল কিনা। এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলেই সরকার গঠনে মূল ভূমিকা রাখে কিনা তা আমরা 1991 থেকে 2008 সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব। প্রথমে আসেন 1991 সাল, পঞ্চম সংসদ নির্বাচন। 1991 সালের নির্বাচনে বিএনপি একটা বিস্ময়কর জয় পেয়ে সরকার গঠন করে। যদিও তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু জামাত ইসলামের সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয়। বিএনপি এই যে 85টা আসন, এই আসনগুলোর মধ্যে প্রায় 45 থেকে 50টা আসনে জয়লাভ করে। বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের আসনগুলোতে তারা ভালো ফলাফল করে। আওয়ামী লীগ প্রায় 30 থেকে 35টা আসনে জয়ী হয়। সারা দেশের ফলাফল বিএনপি 140টা আসন, আওয়ামী লীগ 88টা আসন। তার মানে 1991 সালে দেখা যাচ্ছে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগায় ছিল বিএনপি, তারাই সরকার গঠন করছে। এরপরে আসেন 1996 সালের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় ফিরে আসে। এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল, জেনারেল নাসিম কু করতে চাইছিল। যাই হোক, ওই প্রসঙ্গে আর না আসি। তো আওয়ামী লীগ এই আসনগুলোর মধ্যে প্রায় 50 থেকে 55টা আসনে জয়লাভ করে। এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আওয়ামী লীগ ভালো ফল করে। বিএনপি প্রায় 25 থেকে 30টা আসনে জয়লাভ করে। সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ 146টা আসন, বিএনপি 116টা আসন পায়। 1996 সালেও একই প্রবণতা দেখা যায়। যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে আগাইছিল যেমন আওয়ামী লীগ, তারাই সরকার গঠন করতে সক্ষম হয়। এবার আসেন 2001 থেকে 2008 সালের নির্বাচনের ফলাফল দেখি। 2001-এর 8ম জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি জামাত জোট 85টার মধ্যে 73টা আসন পায়। 2008-এর 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট 85টার মধ্যে 77টা আসন পায়। 2001-এর 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন 4 দলীয় জোট ভূমিধ্বস জয় পায়। নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায়। এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন 26টার মধ্যে বিএনপি জামাত পায় 24টা আসন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা মহানগরে প্রায় সব কয়টা আসনই তারা পায়। আওয়ামী লীগ মাত্র কয়েকটা আসনে জয় হইতে পারে। পৌরসভা কেন্দ্রিক আসনগুলো 50টার মধ্যে বিএনপি জামাত প্রায় 42টা আসন পায়। দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে। আওয়ামী লীগ প্রায় 8টা আসনে জয় হয়। মিশ্র প্রকৃতির আসন 9টার মধ্যে বিএনপি জামাত জোট পায় 7টা আসন, আর আওয়ামী লীগ প্রায় মাত্র 2টা। তার মানে নগর, আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল 2001 সালের নির্বাচনে। এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয়। 2008 সালের নির্বাচন, 9ম জাতীয় সংসদ নির্বাচন। আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা 2001 সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র। পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে 26টার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে, সব, একটাও বাদ ছিল না। ঢাকা, চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়। বিএনপি জামাত জোট কোনো আসনই পায়নি। পৌরসভা কেন্দ্রিক আসন 50টার মধ্যে আওয়ামী লীগ মহাজোট 45টা আসনে জয়ী হয়। বিএনপি জামাত মাত্র 5টা আসনের মতো পায়। মিশ্র প্রকৃতির আসন 9টার মধ্যে আওয়ামী লীগ 6টা আসন পায়, আর বিএনপি জামাত পায় 3টা আসন। এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দিকে ঝুঁকে পড়ে।
বিএনপি জামাত জোটের ভরাডুবি হয়, বিশেষ করে শহরাঞ্চলে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না, এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয়। তো এই 4টা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায়। এটির শেষে পাশে একটা টেবিল করেন নির্বাচনের বছর, নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা। 1991 নগর আসনে বিজয়ী বিএনপি, সরকার গঠনকারী দল বিএনপি। নগর আসনের ভূমিকা কি? নির্ণায়ক ভূমিকা। 1996 নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ, সরকার গঠন আওয়ামী লীগ, নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক। 2001 নগর আসনে বিজয়ী বিএনপি জামাত, সরকার গঠন করে বিএনপি জামাত, নগর আসনের ভূমিকা নির্ণায়ক। 2008 নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ, সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট, এবং নগরের আসনগুলোর ভূমিকা নির্ণায়ক। এই 4টা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগায় থাকে তারাই সরকার গঠন করে। এরাই মূলত সুইং ভোটার। এই আসনগুলো কোনো দলের একচেটিয়া না। এর কারণ কি হইতে পারে? এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে। 1 নম্বর হইতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা। শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হন। তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে। 2 নম্বর মিডিয়ার প্রভাব। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর হচ্ছে সুইং ভোটার। গ্রামীণ এলাকার চেয়ে শহরাঞ্চলে সুইং ভোটার বা দোদুল্যমান ভোটারের সংখ্যা বেশি। এই ভোটারেরা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে। আরেকটা বিষয় হইতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে। তারা গ্রামে যায় আসে, গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে, তারা গ্রামে যায়, তাদের মতামত রাখে। এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে। আরেকটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী, কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না। তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন। সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলওয়েদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে। তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে, যেমন ধরেন জেনজি ভোটার হয়েছে এইবার। হাসিনা আমাদের ভোট দিতে দেয় নাই, তাই এবারে ভোটে কোনো রাজনৈতিক দল ন্যূনতম মাত্রায় কারচুপি বা ভোট কেন্দ্র দখল করতে পারবে না। ফুল স্টপ। ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে, যাকে বিএনপি শুরুতেই শত্রু বানায় ফেলছে। আর এই নির্বাচনে প্রখর মেধার অল্প কিছু রাজনৈতিক মানুষ যদি নির্বাচনে কোনো দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে, তাহলে সেই দল বা জোট জিতবে। লিখে রাখতে পারেন, এবারের নির্বাচন ক্ষমতার না, নিয়তির লড়াই। এইবার খেলা শুধু গণনায় হবে না, হবে বুদ্ধি, কৌশল আর সাহসের খেলায়। বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে, তাহলে তারা ভুল করতেছে। আর যারা শহরের কিছু বক্তৃতার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে, তারা বোকা স্বর্গে বাস করতেছে। জয় হবে তাদের যারা অন্তঃসার শূন্য দলান্ধতা ভাঙ্গা একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে, যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপেন্সারদের হারালেই হবে না, মানুষকেও জয় করতে হবে। হয়তো এখনো বিএনপি সংখ্যায় খানিকটা আগায়, কিন্তু এই সংখ্যা কিছুই না। যদি চিন্তা না থাকে, যদি বয়ান না থাকে, যদি মেধার নেতৃত্ব না থাকে, এই লড়াই শুধু পোস্টার আর মিছিলের না, এই লড়াই বয়ানের, আদর্শের, প্ল্যানের, দখলের। আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে, তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়ে শেষ হয়। কিন্তু এখনো সময় আছে। যারা পুরনো ব্যবস্থার পতন চায়, নতুন রাষ্ট্র করতে চায়, যারা সত্যিই জিততে চায়, তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে। একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করে মেধার শানিত অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে, যারা প্রখর মেধায় বলিয়ান। ইনকিলাব জিন্দাবাদ।